ছাত্রদলের ছেলেদেরকে ধরে পায়ে রক কেটে গেছে। পাথর দিয়ে কারা মানুষ মানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত ৩-৪ জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রক কাটা বলতেছেন। আপনি ৫ জনের নাম বলেন। এই ৫ জনের লোক আছে। আমি হেলমেট পরেছি, আমি ভয়ে হেলমেট পরেছি। ভয়ে হেলমেট পরছেন? ভয়ে তো আপনার বাসায় থাকার কথা ছিল। জাহিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই এই বিষয়টা নিয়ে, যে এই যে বিশৃঙ্খলা, এই যে আপনারা তো মানে ওই লাইনেই আমি থাকতে চাই যে আপনারা একসাথে আন্দোলন করেছেন, আপনারা মানে সহমর্মিতা আপনারা দেখিয়েছেন, আমরা নিজে দেখেছি তখন। কিন্তু আপনি এটা বলবেন যে আজকের ঘটনা, এটা তো রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, সেইখানে এটা কি পরে দেখালেও পারতো না নাকি? মানে রিঅ্যাকশনটা এটা তো আপা বিশ্লেষণ করেছেন অলরেডি। দেখুন, একজনের আবেগের কিছু বিষয় রয়েছে। জুলাইতে আপনি যতটুকু না এখানে বস্তুগতভাবে এটাকে বিশ্লেষণ করবেন, একাডেমিক বিশ্লেষণ করবেন, এখানে স্পিরিচুয়াল এবং ইমোশনাল কিছু বিষয় ছিল। সেটা একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে সে বহিঃপ্রকাশটা আমরা দেখেছি। তো সে জায়গা থেকে একজন এটা তার বহিঃপ্রকাশ হতেই পারে খুব স্বাভাবিকভাবে। তিনি যখন দেখছে তার চোখের সামনে একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন কিছু আসছে, তো সেটা একটু অন্যভাবে তো সলভ করতে পারতো। একটা প্রোগ্রাম এত রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত, সেই প্রোগ্রামের ম্যানেজমেন্টটা যে এত দুর্বল, তাহলে আসলে আমাদের এই সরকারের সক্ষমতা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আসলে সরকারটা কেমন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার আছে। আপনি দেখেছেন যে কূটনীতিকরা বের হয়ে যাচ্ছে। তো এটা তো শুধু সরকারের জন্য অপমান না, এটা তো একজন রাষ্ট্র নাগরিক হিসেবে আমার জন্য এটা অপমানের কারণ হলো। দায়টা কার? অবশ্যই কূটনীতিকরা বের হয়ে যাচ্ছে। এটা তো আপনারা এখন বিরোধী দলে আছেন সংসদে, আপনাদের দল, বিরোধী দলেরও তো দায়িত্ব আছে, তাই না? কূটনীতিকরা যদি কোনো কিছু দেখায় তারা ওখান থেকে বের হয়ে যায়, সেই দায় কিন্তু বিরোধী দলের উপর, তার কারণ তারা দায়িত্বশীল। বিরোধী দলের উপর দায় বলতে এই প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্ব কি বিরোধী দলের উপর ছিল? সেটা তো সংসদের একটা পার্ট হতে পারে। বাট আমি বলছি যে প্রোগ্রামের যে ম্যানেজমেন্টটা, অনেক কিছু একটা ক্রাইসিস তৈরি হতে পারে, একটা প্রোগ্রাম হঠাৎ করে একটা চ্যালেঞ্জ আসতে পারে, বাট সেটাকে আমি কিভাবে করে ফেস করব, এই ন্যূনতম একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটির জ্ঞান অবশ্যই সরকারের থাকা উচিত ছিল। আমি সেটা দেখব। আমি একটু পিছন থেকে আগের প্রসঙ্গে যদি একটু যাই প্লিজ, আমার সময় দেন। সেটা হচ্ছে যে আসলে দেখুন, গত এই 6-7 মাসের মধ্যে সরকার যা চালিয়েছে আর কি, এর মধ্যে আপনি জানেন যে প্রায় 800-র বেশি, যেটা আমরা বিভিন্ন তথ্যপত্র দিই, 800-র বেশি খুনের ঘটনা ঘটেছে, এবং এখানে প্রায় 300-র বেশি দর্শনের ঘটনা ঘটেছে এই 5 মাসে। এই 5 মাসে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে যেটা আমরা পেয়েছি। এরপরে আপনি ছিনতাই, এরপর চাঁদাবাজি, অন্যান্য যে বিষয়গুলো সেটা তো আছে। এই 5 মাসের আগে আরো গত 16 মাসের হিসাবটা নিয়ে আসেন নাই? 16 মাসের হিসাব তো অবশ্যই করা উচিত, সেটাও করতে হবে। সেটা তো বিএনপি আলহামদুলিল্লাহ ওনারা বেশ ভালোভাবে করে। এখন কি বিষয়টা কি এমন হবে যে বিগত 1.5 বছরে যা হয়েছে, অথবা বিগত 1.5 বছর আগেও যদি যাই আমরা, যে হাসিনা সরকার এভাবে হত্যা খুন করেছে, এই জন্য আমরা 1.5 বছরে আমরাও করব, অথবা বিগত 1.5 বছরে হয়েছে 6 মাসে আমিও করব, বিষয়টা কি এমন কিছু হচ্ছে কিনা? তো সে জায়গায় আমি যেটা বলতে চাই যে রিসেন্ট টাইম যেটা হয়েছে, একটা ভুতুরে বিদ্যুৎ বিল সবার অভিযোগ এসেছে, সারা দেশে এটা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা জায়গায়। এরপর গ্যাস সংকটের কারণে অনেক মানে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা হচ্ছে বের হয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যানবাহনের ক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি হয়েছে। এরপর জুলাই সনদ নিয়ে ওনাদের যে দ্বিচারিতা, এটা তো অলরেডি অনেকগুলো বিষয় দ্বারা ওনারা বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদে স্বাক্ষরে করছেন নির্বাচনের জন্য। মানে একটা দল তার পেটের ক্ষুধা, ক্ষমতার ক্ষুধাটা কত বেশি হলে এ ধরনের দ্বিচারিতা একটা কাজ একটা রাষ্ট্রের সাথে, জনগণের সাথে করতে পারে, যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি যাতে নির্বাচনটা পিছিয়ে না যায়, আমাদের ক্ষমতাটা যেন পিছিয়ে না যায়। তো এখন এই যে আলোচনাটা, জুলাই মাসে তো এই আলোচনাগুলো বেশি হওয়ার কথা ছিল, ওনারা টোটালি এই দৃষ্টিগুলোকে ভিন্ন একটি খাতে নিয়ে যাওয়ার জন্য যেটা করলেন, যে বেরোবির কথা উনি বলেছেন। বেরোবিতে ছাত্র শিবিরের জুলাই নিয়ে একটা প্রোগ্রাম ছিল। আপনি জুলাইয়ের প্রোগ্রাম তো নিজে করতেছেন না, ছাত্র দলের কোনো কর্মসূচি তো নাই, ছাত্র শিবির কর্মসূচি পালন করছে, আপনি সেখানে বাধা দিতে গেছেন। বাধা দেওয়ার পরে সেখান থেকে আপনারা চলে আসছেন, এটাকে ইস্যু ক্রিয়েট করে আপনি কি করলেন? এই জুলাইতে ছাত্র দলের কোনো প্রোগ্রাম ছিল না? ওটা উনি উত্তর দেখ, আমার জানা মতে কোনো প্রোগ্রাম ছিল না। ওনাদের ছিল এই যে গতকালকে যেটা হেলমেট পরে হচ্ছে সবাই আক্রমণ করবে, হল দখল করবে, এই কর্মসূচিটা ছিল, এবং এটা 4 আগস্টের জন্য ওনারা অপেক্ষা করছিল। আমি একটু যদি শেষ করতে দেন আমাকে। দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, এখানে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা প্রোগ্রাম, ইউজিসি চেয়ারম্যান সেখানে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যোগসুদ নির্বাচিত প্রতিনিধি যারা তারা এবং ইনকেলাব মঞ্চ, তারা একটা প্লে কার্ডে জাস্ট ইউজিসি চেয়ারম্যানকে দেখাবে যে আমাদের এখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছে, এই বরাদ্দ বাস্তবায়ন হচ্ছে না, এটা নিয়ে টেন্ডারের বহু রাজনীতি এই অঞ্চলের মধ্যে হচ্ছে, আপনি মেহেরবানি করে এটা সেনাবাহিনীর হাতে তুলে দেন।
একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি এই ন্যূনতম অধিকারটুকু নাই? এখন আপনি আমাকে উত্তর দেন যে সেখানে কেন ছাত্র শিবিরের যে নির্বাচিত প্রতিনিধি, যকসুর প্রতিনিধি, তাকে এভাবে হামলা করা হলো। এরপরে দেখেন তাকে আপনি পিটিয়ে বের করে দিচ্ছেন। আমি এখানে স্টার নিউজের একটা যদি দেখাই, আপনাদের একটা আমার সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে। আপনারা লিখেছেন কি সেখানে, তাকে পিটিয়ে বের করা হচ্ছে, এরপরে লিখেছেন যে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ। স্টার নিউজ এই নিউজটা করেছেন, এটা আপনিও যদি সুযোগ থাকে পক্ষ থেকে উত্তরটা দিবেন। তো আমরা দেখছি এরপরে দেখুন তারা হসপিটালে এসেছে। তো এটা গতকালকে আলাপটা বেশ এসেছে। এখন পর্যন্ত আমরা আমাদের অবজারভেশনে 3টা শ্রেণী হচ্ছে এই মানে বর্বরতার নিদর্শনটা দেখি। একটা তো ইসরায়েলে আমরা দেখেছি যে আহত অবস্থা হসপিটালে যায়, সেখানে হামলা করে। এরপরে আমরা জুলাই আগস্টে দেখেছি যে শিক্ষার্থীরা আহত হয়ে হসপিটালে গিয়েছে, সেখানে ছাত্রলীগ হামলা করছে। আর গতকাল আমরা দেখলাম হচ্ছে ছাত্রদল নতুন করে হসপিটালে আহত হয়েছে, তাদের উপর গিয়ে হামলা করেছে। তাহলে প্যারালালি ইসরায়েল, ছাত্রলীগ, ছাত্রদল একটা জিনিস হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনি ঢাকা কলেজ বলুন, ঢাকা কলেজে গিয়ে বলছে যে এটা ছাত্রদলের ক্যাম্পাস, এখানে কারো কোনো চলবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি কে আঙ্গুল উঁচিয়ে দেখাচ্ছে যে আমার চেয়ে সিনিয়র। আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছি 2018 সালে, এরপরে শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করে অলরেডি আমি ছাত্র জীবন শেষ করে রাজনৈতিক অঙ্গনে এসেছি, অথচ আমার চেয়ে সিনিয়র তিনি ক্যাম্পাসে গিয়ে ভিসিকে বলতেছে এটা ছাত্র দলের ক্যাম্পাস। এটা তো একটা হাস্যকর বিষয়। আচ্ছা, এরপরে আপনি দেখেন আজকে যেটা হয়েছে, আপনি হয়তো রিসেন্ট এই তথ্যটা পেয়েছেন কিনা, স্বাস্থ্য সম্পাদক, যকসু নির্বাচিত স্বাস্থ্য সম্পাদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র নূর মোহাম্মদ, তার উপরে একটু আগে হামলা করা হয়েছে। এবং হিমেল, যিনি ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি তার ইন্টারনাল গ্রুপে মেসেজ দিয়েছেন যে পুরান ঢাকার ছাত্র শিবির যতগুলো ম্যাচ আছে তোরা লিস্ট কর, এবং প্রত্যেকটা ম্যাচ আমরা গুড়িয়ে দিব এবং এদেরকে পুরান ঢাকা ছাড়া করব। এটা কোন রাজনীতি ভাই? এটা কি নয়ন ভাইদেরকে দেখে দেখে ওনাদের ছাত্রদল সহ, নাকি এটা তারেক রহমানের কোন নির্দেশনা আছে? এটা স্পষ্ট উত্তরটা দিবেন। এটা কোন ধরনের রাজনীতি? এটাকে আপনারা কিভাবে জায়েজ গ্রহণ করবেন? আর কিছু না হইলে এই যে দায় দিয়ে দাও। ছাত্রদলের প্রেসিডেন্ট গত বছর তিনি একটা প্রেস ব্রিফিং করতেছিলেন, তো সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল, উনি ওনার সেক্রেটারিকে বলতেছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। এই এতগুলো ঘটনা ঘটার পর আমাদের নয়ন ভাইয়েরা আবার কোন লজ্জা, মানে কোন মুখে, কোন চোখের ওনারা আবার শিবিরের উপর এই দায়গুলো দিতে চান? তো এই পরিষ্কার এই রাজনীতি তো আসলে ভাই বেশি দিন টেকসই হবে না। রবিউল ইসলাম নয়ন জি, আমি যদি আমার ভাই তাকে বলি যে কালকে যে এই যে জুলাই বিক্রির তো দোকান বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে এই দোকানটা চালু করতে পারতেছে না, মানে এই যে মানে 15-16 মাস 17 মাস ডক্টর ইউনূস সরকারের আমলে জামাত শিবিরেলারা, এনসিপিএলারা যেভাবে জুলাই বিক্রি করেছে, দেখুন জুলাই বিক্রিটা জুলাইয়ের এতটা ছোট করা হয়, আপনি প্রমাণ দেন জুলাই কে বিক্রি করছে, কারা বিক্রি করছে। জুলাইয়ের দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ভাইদের মনে করেন মাথাটা একবারে বিগড়ে গেছে, যে কারণে প্রত্যেকটা জায়গায় জুলাইয়ের বিএনপি কোনো প্রোগ্রাম করতে গেলে এবং রাষ্ট্রীয় প্রোগ্রাম করতে গেলে সেখানে একটা হট্টগোল করতে হবে। আমি প্রথম আলো নিউজ দেখতেছিলাম কিছুক্ষণ আগে, এই যে আজকের প্রোগ্রামটা কিন্তু যখন আমরা আমি ওইটাই বলতেছিলাম, আমি ওইটাই বলতেছিলাম, ঠিক এইভাবেই বলেছে জুলাই বিক্রি করতে আসছে। আচ্ছা, শেষ হইছে ডকুমেন্টারিতে না এরকম। আমি কালকে একটা অডিও রেকর্ড পেয়েছি, যখন ছাত্রদলের ওই যে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিল্লাত আমার সাথে থেকে গুলিবিদ্ধ হয়েছিল, আমি মিল্লাতকে দেখলাম যে একটা ছেলে শিবিরের, উনি মনে হয় দায়িত্বশীল কোনো বড় জায়গায় আছেন, সে বলতেছে যে ফোন ধরতেছেন না কেন, এরপরে থেকে ছাত্রদল ক্যাম্পাসে আসতে গেলে আমাকে বলে আসতে হবে আপনার কি আছে আর আমার কি আছে দেখে নেবো, লাশ নিয়ে ফিরতে হবে সব করা। তো আমাদের ছাত্রদলের ছেলেরা কোথায় বলছে, এই যে অডিও রেকর্ড পাঠাইছে, আমি আপনাকে দিচ্ছি, এখনই দিচ্ছি। হ্যাঁ, এখনই একটু সবার কাছে শোনান। আমি ফারাবী ভাই, আপনারা না এভাবে আপনি মিথ্যা অভিযোগ তো করতে পারেন না। লাশ নিয়ে ফিরে যেতে হবে, এটা কোথায় বলছে? আমি লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা কোথায় বলছে? আমি এখনই দিচ্ছি। লাশ নিয়ে ফিরে যাওয়ার কথা বলছে, বলছে যে একটা একটা করে ফিরাই নিয়ে যায়। না লাশ ফিরে যাওয়ার কথা বলছে, আপনার যতটুকু আছে ততটুকু আমি দেখি। না আপনি জাস্ট আমাকে এটা উত্তর দেন, লাশ ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। তো যাই হোক, আমি ইসে চলে যাব। আপনাদের এরকম হুমকি, পায়ের রক কাটা, আপনি দেখেছেন যে কিছুদিন আগেও ছাত্রদলের ছেলেদেরকে ধরে পায়ের রক কেটে গেছে, পাথর দিয়ে কারা মানুষ, মানে এক পাথরের ওই মামলাটাই তো ব্যবসায়িক কোন্দল, সেটা পুলিশ ওই সময় এভিডেন্স শো করেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল। তিনি কি বিএনপি যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন? কে? তাহলে বিএনপি ব্যবসায়ী না, যে ছেলে তাহলে বিএনপি ব্যবসায়ী মারা গিয়েছে সেই ছেলে যুবদলের সাথে সম্পৃক্ত ছিল, যে ছেলে মেরেছে সে যুবদলের কেউ না। ওই মামলায় চার্জশিট দিয়েছে, ওই মামলায় পুলিশ এভিডেন্স দিয়েছে যে ব্যবসায়ীদের কোন্দল, সেটাকে আপনারা বিএনপির উপরে চালাই দেওয়ার জন্য চট্টগ্রামে ছাত্র শিবিরের সফল হয় নাই।
ছাত্র আলিফ শিবিরের যদি নাম করবেন কিনা ছাত্র সেটা শিবিরের এখন নাম দিয়ে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা আলিফের হিসাবটা ঘরে নিয়ে ঘরে যাবো ভাই। কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন, আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রক্কাটা ছাত্র বলতেছেন, শিবিরকে আপনি এই যে- 5 জনের নাম এই যে বলেন, যে audience 5 এ যে জনের নাম কয়জন লোক কাটছে। আছে, আপনি নিজেও জানেন না ছাত্র না, না, শিবিরকে মানুষ রক আপনি 5 জনের নাম বলেন, আপনি যেখানে একটা এলিগেশন নিয়ে এইভাবে কি আসতেছেন narrative বাংলাদেশের না, না, narrative মানে establish গলিতে করতেছি না। গলিতে, আপনি আমি 5 বলতেছি জনের যে নাম বলতে আপনারা পারেন, যখন 18 কোটি মানুষ থেকে 5 জনের নাম একজন বলতে পারবেন না। দায়িত্বশীল নেতাকে হুমকি দিতে পারেন যে ঠিক আছে আপনার কি আছে আমার কি আছে এটা ইস্টাবলিশ করে দেখাবো, আপনি ক্যাম্পাসে আসতে হলে আমাকে বলে আসবেন। একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা, এজন্য আপনি গুলি চালাবেন? না গুলি তো আপনারা মানে চালান। এই ধমক দেওয়ার পরে আপনি তো গুলি কালকে চালাবেন? আপনারা আপনি প্রশাসনের হেলমেট সামনে পরে হামলা চালিয়েছেন। করবেন? আমি শিক্ষকদেরকে হেলমেট হামলা পরেছি, করবেন? আমি ভয়ে হেলমেট পরেছি। ভয়ে হেলমেট আমি পরছেন? আমার ভয়ে তো মনে করেন- আপনার বাসায় থাকার কথা ছিল, পুলিশকে ভয়ে ফোন আপনি দিলেন হেলমেট না পরে কেন? ওখানে পুলিশকে কেন তো গেছেন? বলতেছি যে ভাই আপনারা কেন, আপনি ভয়ে আমার কাছে পুলিশকে ফোন দিবেন, সরকার হাজার আপনি- হাজার ভিডিও আছে, স্বরাষ্ট্র হাজার মন্ত্রী হাজার আপনি। মিডিয়ায় আছে। আপনি আমি এত পুলিশকে ভয় বলতেছি যে পাইছেন, ভাই আপনাদের পুলিশের- সামনে গুলি করতেছে, হায় আপনাদের সামনে আল্লাহ। বোম মারতেছে, আপনারা কেন কেউ চুপ? যে গুলির ভিডিও আমি দেখলাম খুবই না, অবাক আপনি- হয়েছি। আপনি আমি ছাত্রলীগ লাঠি সাইডে দিয়ে আপনি চলে আমি গেলেন। লাঠি দিয়ে আমার নেতা কর্মীদেরকে আমি হায় পিছনে হায়। সরাই নিয়ে যাচ্ছিলাম। পুলিশও সেটা- নয় ভাই, কথা শুনে না। গতকাল আর যুবদলের শুনে না। অস্ত্র হাতে, পুলিশ নাকি পুলিশকে ধরে আমরা বন্দুক এভাবে হাতে। ইউজ করতে পারি না, আপনারা এই যে এই যেভাবে ভিডিওটা তো পেরেছেন। বন্দুক হাতে ছিল। দীর্ঘ 15 মাস যাবত যেভাবে আপনারা ইউজ করতে পেরেছেন, আমরা এভাবে পারি না। নয়ন ভাইদের দুঃখে আচ্ছা পাশে এরপরে দাঁড়ায় না। আমি আসি, স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যর্থতা এরপরে আমি কিভাবে ধর্ষণের করবে? ভাইয়ের ধর্ষণের ব্যাপারটাতে আসি। আমরা একটা জিনিস দেখেছি, মানে এই কয়দিন আগে আমার মোহাম্মদপুরে জামাতের একজন চেয়ারম্যান প্রার্থী, তার বাবা একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করছে। আপনি মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করেন, এখন মাগুরের এসপিকে ফোন করেন, প্রত্যেকটা জায়গায় দেখি মাদ্রাসায় গেলেই একটা জামাতের একজন লোক একটা ছোট বাচ্চা মেয়েকে দেখলে তাকে ধর্ষণ করতে হবে। আপনি দেখেন, আমি এরকম সিনিয়র লেভেলে এরকম কথা বলতে চাই না, আমার ভাই না, এটা- অসাধারণ আপনার এটা আমাকে- কবিতা আবৃত্তি, এটা আমাকে বলাই ফেললো এরপরে আর কি। বাচনভঙ্গি আপনি অসাধারণ। দেখেন যে আমি ভাইকে এজন্য খুব জামাতের ভালো লাগে। আমির একটা শিশু বাচ্চাকে দেখলে তার ঠোঁটে চুমু দিয়ে দেয়। এটা কি এটা কি কোনো সভ্য দেশ? এটা মেনে নেওয়া যায়? আপনি দেখেন যে এই মানে ধর্ষণটা তার এমনভাবে, যখন মেয়েদেরকে ধর্ষণ করতে পারতেছে না, সামাজিক ঐক্যবদ্ধ চলে আসতেছে, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা সমকামিতা করতেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশে উত্তাল। আমার ভাই কিভাবে কথা বলবে? লজ্জায় মাথা হেড হয়ে যায়, আমাদেরই হেড হয়ে যায়। আমার আফসোস লাগে যে আমার ভাইরা এটা, তাদের লজ্জা লাগে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তারা নিজেরা সমকামিতা করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এবং তারা ঘটনা ঘটেছে? বলতেছে যে আমরা শিবির করি, আপনি- আমরা একটা ঘটনা ঘটায় আপনি- দেখেছিলাম, ধরা পড়ে গেছি। আপনি মানে এই তথ্যটাই আমার জানেন না নিজেরই যে যারা মা- সেখানে আচ্ছা। ছিল এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। আমার আপনি এই মা- তথ্যটাই আমার- জানেন না, আপনার আমার- তো এই তথ্যটা আমার অন্তত মাথায় জানা দরকার হেড ছিল। হয়ে যায় যে আচ্ছা। শিবিরের কাছ থেকে এরকম কিছু বাংলাদেশ কিভাবে আশা করে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমাদের সময় শেষ করে নিয়ে আসছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।